দশম শ্রেণীর ভূগোল ক্লাসে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব কৃষি সম্পর্কে, ভারতের কৃষি সম্পর্কে। ভারতের কৃষি সম্পর্কে আলোচনার আগে আমি একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধ সম্পর্কে তোমাদের পাঠ করে শোনাচ্ছি। সেটি মনে হয় তোমাদের সুবিধা হবে বা জেনে রাখলে ভালো হবে। সভ্য মানুষের প্রথম পেশার নাম হচ্ছে কৃষি। ফলমূল আহরণ এবং শিকারের পর্ব পেরিয়ে মানুষ কৃষি যুগে প্রবেশ করেছিল। কৃষি পৃথিবীর অন্যতম প্রাচীন এক পেশা। জীবন ধারণের প্রধান উপকরণ খাদ্য। বিকল্প ও বেশি খাদ্য সংগ্রহের প্রয়োজনে মানুষকে কৃষিকে হাতিয়ার করতে হয়েছিল। খাদ্যে বৈচিত্র্য এসেছে কৃষিরই মাধ্যমে। কৃষিকাজের আদর্শ দেশগুলির মধ্যে ভারত বহুকাল যাবৎ প্রথম সারিতে রয়েছে, কারণ প্রাচীন কৃষি পুরোপুরি প্রকৃতি নির্ভর। ভালো মাটি, আলো, পর্যাপ্ত বৃষ্টির জল আর অনুকূল তাপমাত্রা ছাড়া ফসল ফলানো যায় না। ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এগুলি সহজলভ্য। কৃষিকে ভিত্তি করেই কয়েক হাজার বছর আগে গড়ে উঠেছিল এক উন্নত গ্রাম, নাম ভারতবর্ষ। প্রাচীন আরব, ইউরোপ, চৈনিক প্রভৃতি পর্যটকদের বিবরণীতে আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে সেই সমৃদ্ধ ভারতের কথা। সুজলা সুফলা ভারতই বিদেশিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল বহুকাল। বণিক হিসেবে এসে অনেকে শাসক হয়েছিল। খারাপ শাসকরা শেষমেশ শোষকে রূপান্তরিত হয়। সবচেয়ে বড় দৃষ্টান্ত ইংরেজ। কৃষি থেকে বিপুল রাজস্ব আদায়ের নেশায় মেতে উঠেছিল তারা। কিন্তু সব কিছুরই দেওয়ার একটা সীমা থাকে, কৃষি তার ব্যতিক্রম নয়। বিদেশি শাসকরা তা বুঝতে চায়নি। তাদের আরও চাই নেশার প্রথম বলি হয়েছিল কৃষককুল। নির্দয় শাসকের ভুল নীতির পরিণামে সোনার ভারত একাধিকবার মন্বন্তরের কবলে পড়েছে। অসংখ্য মানুষ অনাহারে মরেছেন। দেশ প্রতিবার ঘুরে দাঁড়িয়েছে সেই কৃষিকেই আঁকড়ে, কৃষকের কুশলতায়। পরাধীন দেশের সরকারের কোনো কৃতিত্ব ছিল না এ বিষয়ে। আমরা জানি বাণিজ্যে বশতে লক্ষ্মী, কিন্তু বিদেশি শাসক চায়নি ভারতীয়রা বাণিজ্যে বা শিল্পে এগিয়ে যাক, কারণ শাসকের আগমন ঘটেছিল বণিক রূপে। ভারতের মাটিতে দেশীয় প্রতিদ্বন্দ্বীকে তারা চাইবে কেন? সরকারের ইচ্ছেই কৃষিই চলছিল বাণিজ্যের সহায়ক ব্যবস্থা হিসেবে। তাদের উচিত ছিল কৃষির উন্নতির ব্যবস্থা করা, কৃষিতে প্রকৃতি নির্ভরতা কমানো। কিন্তু মুনাফার লোভে মত্ত সরকারের সেসব ভাবার ফুরসত ছিল না। জনপ্রিয়তা হারিয়ে জনরোষের মুখে পড়েই বিদায় নিয়েছিল ইংরেজ। আমরা পেরেছিলাম রুগ্ন কৃষির উত্তরাধিকার এবং বিপুল জনসংখ্যা। অনেকগুলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে কৃষি আমাদের কিছুটা উন্নত হয়েছে। অসংখ্য সেচ প্রকল্প গড়ার ফলে প্রকৃতি নির্ভরতা অনেকাংশে কমেছে। কৃষকের হাতে এসেছে উন্নত সার, বীজ ও কীটনাশক। সবুজ বিপ্লব সম্ভব হয়েছে ভারতের মাটিতে। কিন্তু তাতে কি কৃষিক্ষেত্র এবং কৃষকের সব সমস্যা মিটেছে? না। আধুনিক কৃষি পুঁজি নির্ভর। ভারতে বরাবরই পুঁজির অভাবটা শিল্প বাণিজ্যের চেয়ে কৃষিতেই বেশি। তাই চীন, দূর প্রাচ্য এবং ইউরোপের মতো যন্ত্রের ব্যবহার থেকে পিছনে রয়েছি আমরা, ভারতের কৃষকেরা। এখনও বিধ্বংসী বন্যা, ঝড় ও খরায় সর্বস্বান্ত হতে হয় তাদের। ফসল বীমাতেও পিছিয়ে ভারতের কৃষি। কিন্তু এবার দৃষ্টিভঙ্গি পাল্টানোর সময় হয়েছে। কৃষিকে নিম্নস্তরের পেশা ভাবার মানসিকতা ত্যাগ করা দরকার।
করোনা পরিস্থিতিতে শিল্প, বাণিজ্য, পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। আর্থিক বৃদ্ধির হার ধরে রাখতে পেরেছে একমাত্র কৃষি। নানা ক্ষেত্রে কাজ হারানো কয়েক কোটি মানুষের সাময়িক পুনর্বাসনের পথ কৃষি খোলা রেখেছে। সতর্ক থাকতে হবে, এই ভয়ানক পরিস্থিতিতে কৃষি যেন কোনোভাবেই বিপন্ন না হয়। আমাদের মানসিক দৈন্যে ও দেশের সরকারের নীতির ভুলে কৃষিও যদি বিপন্ন হয়, তাহলে তার ক্ষতিপূরণ করা কঠিন হবে। তাই কৃষি হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যার সম্ভাবনা এমন আজকের দিনে, আজকের পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে সর্বাধিক। এই সম্ভাবনাময় অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে আমাদের পরবর্তী আলোচনা চলতে থাকবে। কৃষিকাজ কথাটির ইংরাজি প্রতিশব্দ হচ্ছে এগ্রিকালচার। এই এগ্রিকালচার শব্দটি এসেছে দুটি ল্যাটিন শব্দ, এগার অর্থাৎ ভূমি বা ক্ষেত্র এবং কালচার অর্থাৎ কর্ষণ করা। তাই ব্যুৎপত্তিগত অর্থে কৃষি কথার অর্থ হলো ভূমি কর্ষণ, অর্থাৎ ভূমি কর্ষণের মাধ্যমে জমি থেকে ফসল উৎপাদনকেই কৃষিকাজ বলে। বর্তমানে পশুপালন, মৎস্য চাষ, বৃক্ষরোপণ, হাঁস মুরগি পালন এগুলিও কৃষির অন্তর্ভুক্ত হয়েছে। এবার আমরা পড়ব ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি কী কী। ভারতীয় কৃষির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি জীবিকা সত্তা ভিত্তিক অর্থনৈতিক পরিষেবা। অর্থাৎ মানুষের প্রধান জীবিকা হচ্ছে এই কৃষি। জীবনের তাগিদে, বেঁচে থাকার তাগিদে, জীবন সত্তাকে টিকিয়ে রাখার তাগিদে কৃষিকে গ্রহণ করা হয় ভারতীয় অর্থনীতিতে। অর্থাৎ ভারতের বেশিরভাগ মানুষের প্রধান জীবিকাই হচ্ছে কৃষি। এই অর্থে ভারতীয় কৃষি হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। অর্থাৎ যা উৎপাদন হয় কৃষিজাত দ্রব্য হিসেবে বা উৎপন্ন ফসল, তা মানুষ নিজেদের পোষণের জন্যই বা নিজেদের, সহজ কথায় নিজেদের পেট ভরানোর জন্যই, নিজেদের ভরণ পোষণের জন্যই ব্যবহার করে থাকে। বিপুল জনসংখ্যা যুক্ত আমাদের ভারতবর্ষের মানুষের খাদ্যের চাহিদা মেটানোর জন্যই কৃষির বেশিরভাগ ফসলই ব্যবহৃত হয়ে থাকে। তাই ভারতীয় কৃষি হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে জনসংখ্যার চাপ। ভারতীয় কৃষি জমিতে জনসংখ্যার চাপ প্রবল। ভারতের প্রায় 130 কোটি জনসংখ্যা রয়েছে এবং সেই জনসংখ্যার বিপুল চাপ রয়েছে, তাদের খাদ্যের তাগিদে বিপুল চাপ রয়েছে ভারতীয় কৃষির ওপর। সেই কারণে ভারতীয় কৃষিতে বেশি পরিমাণ ফসল উৎপাদন করার একটা লক্ষ্য সর্বদাই থাকে। তৃতীয় পয়েন্টটি হচ্ছে কৃষিতে পশু শক্তির প্রাধান্য। ভারতীয় কৃষিতে সেই প্রাচীনকাল থেকে বর্তমান দিন অবধি বেশিরভাগ ক্ষেত্রেই পেশি শক্তির প্রাধান্য পেয়ে থাকে, যার মধ্যে মানুষ পশু শক্তিকে ব্যবহার করে। অর্থাৎ লাঙ্গল চালানো, গাড়ি চালানো, গবাদি পশুর পায়ের চাপে ফসলের বীজ আলাদা করা, এই বিভিন্ন কাজে গবাদি পশুকে বা পশু শক্তিকে ব্যবহার করে থাকে মানুষ ভারতীয় কৃষিতে। পরের পয়েন্টটি হচ্ছে ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভারতীয় কৃষি হচ্ছে প্রকৃতি নির্ভর। অর্থাৎ মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীলতা ভারতীয় কৃষিতে সর্বাধিক। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে বৃষ্টিপাত হয়, আর সেই বৃষ্টিপাতের উপর নির্ভর করে ভারতীয় কৃষির প্রায় 50% নির্ভর করে। মৌসুমি বৃষ্টির যদি পরিমাণ কম হয়, সেক্ষেত্রে কৃষিতে উৎপাদনও কিন্তু ব্যাহত হয়।
বা অতিবৃষ্টির কারণে যদি বন্যা দেখা দেয়, সেক্ষেত্রেও কিন্তু ভারতীয় কৃষি উৎপাদন ব্যাহত হয়। তাই ভারতের কৃষির বেশিরভাগটাই নির্ভর করে মৌসুমি বৃষ্টিপাতের ওপর। যথাযথ বৃষ্টিপাত হলেই উৎপাদন সঠিকভাবে হতে পারে। দ্বিতীয়ত, পরের পয়েন্টটি হচ্ছে ভারতীয় কৃষিতে জলসেচের ব্যবহার। স্বাধীনতার পরবর্তীকালে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনাগুলি গৃহীত হয়, তার মাধ্যমে খাল পথে ভারতীয় কৃষি জমিতে জলসেচের ব্যবস্থা করা হয় এবং তার ফলে একটি বিস্তীর্ণ অঞ্চল বা বিস্তীর্ণ জমিতে বর্তমানে স্বাধীনতার পরবর্তীকালে জলসেচের ব্যবহার সম্ভবপর হয়েছে। ভারতের প্রায় 141 মিলিয়ন হেক্টর কৃষিযোগ্য জমির 57 মিলিয়ন হেক্টর কৃষি জমি জলসেচ নির্ভর, অর্থাৎ প্রায় 40% কৃষি জমি বর্তমানে জলসেচের ওপর নির্ভর করে থাকে। নেক্সট পয়েন্টটি হচ্ছে ক্ষুদ্র জমি জোত। বংশ পরম্পরায় ভারতীয় সমাজ ব্যবস্থায় কৃষি জমি বিভাজিত হতে হতে জোতের পরিমাণ ক্রমাগতই ছোট হয়ে যায় এবং তার ফলে জোতগুলি আয়তনে এতটাই ছোট হয়ে যায় যে সেই জোতে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারও করা যায় না। অর্থাৎ ক্ষুদ্র জমি জোতের পরিমাণ, জোতের ক্ষেত্রমান কম হওয়াটা ভারতীয় কৃষির একটা বৈশিষ্ট্য। নেক্সট পয়েন্টটি হচ্ছে কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। বললাম ভারতীয় কৃষিতে জনসংখ্যার চাপ রয়েছে। এবার কি হচ্ছে, অল্প পরিমাণ জমি থেকে অধিক ফসল উৎপাদনের তাগিদে ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের পরবর্তী সময়ে অধিক পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা হয় এবং কীটনাশকও ব্যবহার করা হয়। অর্থাৎ অতিরিক্ত উৎপাদনের লক্ষ্য পূরণের জন্যই ভারতীয় কৃষির আজ একটা বৈশিষ্ট্য হয়ে গেছে যে ভারতীয় কৃষিতে রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং কীটনাশকের ব্যবহার। পরবর্তী পয়েন্টটি হচ্ছে খাদ্যশস্যের প্রাধান্য। ভারতীয় কৃষি জনসংখ্যা যেহেতু বেশি ভারতে, তাই ভারতীয় কৃষির বেশিরভাগ অংশটাই দখল করে রয়েছে খাদ্যশস্য। অর্থাৎ পেটের চাহিদা মেটানোর জন্য, খিদার চাহিদা মেটানোর জন্য সাধারণত খাদ্যশস্যের ওপরই জোর দেওয়া হয় ভারতীয় কৃষিতে। পশু খাদ্যের অভাব। ভারতে মাত্র 4% জমি চারণভূমি। ভারতীয় কৃষিতে আজও পশুপালন গুরুত্ব পায়নি। কেবলমাত্র গুজরাট রাজ্য এর ব্যতিক্রম, যেখানে ভারতের মোট দুগ্ধজাত দ্রব্যের 60% উৎপাদিত হয়। তাছাড়া অন্যান্য রাজ্যগুলিতে পশুপালনটি কৃষির অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও পশুপালনকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। আর লাস্ট পয়েন্টটি হচ্ছে বহু শস্যের উৎপাদন। একাধিক শস্যের উৎপাদন ভারতীয় কৃষির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। যদিও খাদ্যশস্যের উৎপাদনই বেশি হয়, তা সত্ত্বেও কৃষকেরা তাদের পারিবারিক চাহিদা পূরণের জন্য কৃষিকাজ করে এবং কৃষিকাজ করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের শস্যের চাষ একসাথে করে থাকে। তাহলে এই হচ্ছে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। এবার ভারতে কি কি ধরনের ফসল চাষ করা হয় সেগুলি যদি আলোচনা করি, তাহলে প্রকৃতি অনুযায়ী ভারতের ফসলগুলিকে খাদ্য ফসল, বাগিচা ফসল এবং তন্তু ফসল, এই 3 ভাগে ভাগ করা যায়। খাদ্য ফসলের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, মিলেট। তন্তু ফসলের মধ্যে রয়েছে যেমন পাট, কার্পাস এগুলি। আর বাগিচা ফসলের মধ্যে রয়েছে চা, কফি, রবার। খাদ্যরূপে যে ফসল আমরা গ্রহণ করি তাকে বলা হয় খাদ্য ফসল। যে ফসলের আঁশ বা তন্তু আছে বা আঁশ বা তন্তু সংগ্রহের উদ্দেশ্যে যে ফসল উৎপাদন করা হয় তাকে বলা হয় তন্তু ফসল। আর ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে একবার ফসল
চাষ করার পর বা বাগিচা বা বাগান রূপে যে ফসল চাষ করা হয় এবং বহু বছর ধরে যা থেকে ফসল পাওয়া যায়, বিশেষত বাণিজ্যের উদ্দেশ্যে এই ফসল উৎপাদন করা হয়, তাদের বলা হয় বাগিচা ফসল, যার মধ্যে রয়েছে চা, কফি, রবার প্রভৃতি। এছাড়াও কিছু কিছু জায়গায় অন্যান্য ধরনের ফসলও চাষ করা হয়ে থাকে, যেমন ঘরের ছাউনি, চাটাই নির্মাণের জন্য হোগলা পাতা, মাদুর কাঠি, স্নানের জন্য ব্যবহৃত তেতো জালি প্রভৃতির জন্য বিভিন্ন ধরনের ঘাস জাতীয় ফসলেরও বা শস্যেরও চাষ করা হয়ে থাকে। উৎপাদনের মরশুম অনুযায়ী ভারতীয় ফসলকে 3 ভাগে ভাগ করা হয়: খারিফ শস্য, রবি শস্য এবং জাইদ শস্য। মৌসুমি বায়ুর আগমনের সঙ্গে সম্পর্ক রেখে ভারতের যে কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলা হয় খারিফ শস্য। সাধারণত জুন জুলাই মাসে এটি বপন করা হয় এবং বর্ষার শেষে নভেম্বর ও ডিসেম্বর মাসে ফসল তোলা হয়। আমন ধান, ভুট্টা, বাজরা, বাদাম, কার্পাস, আখ প্রভৃতি খারিফ শস্যের উদাহরণ। রবি শস্য মৌসুমি বায়ুর প্রত্যাগমনের সাথে সম্পর্ক রেখে ভারতের যে কৃষিজ ফসল উৎপাদন করা হয় তাকে বলা হয় রবি শস্য। এই ফসলগুলি অক্টোবর নভেম্বর মাসে বপন করা হয়, শীতের শেষে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে সেগুলি তোলা হয়। গম, বোরো ধান, ছোলা, জোয়ার, শাকসবজি, আলু এর অন্তর্গত। আর রয়েছে জাইদ শস্য। ভারতে গ্রীষ্মকালে যে সকল ফসল উৎপন্ন হয় তাদের বলা হয় জাইদ শস্য। সাধারণত ফেব্রুয়ারি মার্চ মাসে এই ফসলের বপন শুরু হয় এবং মে জুন মাসে এই ফসল তোলা হয়। এর মধ্যে রয়েছে আউশ ধান, বাদাম, পাট, শাকসবজি প্রভৃতি। তোমাদের এই খারিফ শস্য, রবি শস্য এবং জাইদ শস্য সম্পর্কে প্রতি বছর মাধ্যমিকে কিছু না কিছু প্রশ্ন থাকে, তাই এই পোর্শনটা খুব ভালোভাবে পড়ে রাখবে। পার্থক্য আকারে, বৈশিষ্ট্য আকারে কী কী ফসল উৎপাদন হয় সে সম্পর্কে। ধন্যবাদ।